হ্যালো, 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 হ্যালো। চলো অনেকদিন পর লাইভে আসছি। আজকে লাইভ করছি। লাইভে আসার সময় হয় না তেমন। তো অনেকদিন ধরে লাইভ করা হয় না। তার জন্য ভাবলাম লাইভ করব এবং একটা ডেট রাখবো সেই ডেট হিসেবে পার্মানেন্ট। হয়তো আমি খুব তাড়াতাড়ি একটা তোমাদের ডেট দিব। এই ডেট ওয়াইজ এ আমি এটা লাইভ আসবো প্রতিদিন। এসএসসি জিডি ২০২৭ এর জন্য। একদম পার্মানেন্টলি ২০২৭ এর জন্য একটা ডেট হিসেবে আমি আসবো। ওই ডেটে প্রতিদিন লাইভ হব। প্রতিদিন লাইভ আসবো। মানে প্রতিদিন বলতে ওই ডেটটাতে যে ডেটটাতে আমি দিব সেই ডেটটাতে। ঠিক আছে? তো দেখো, আজকে আমরা ২২শে মে তার সেকেন্ড শিফটের গণিতের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এর আগে অনেকগুলো শিফট আমাদের হয়ে গেছে। তোমরা যারা দেখছো বা যারা দেখোনি অবশ্যই সেখানে প্লেলিস্ট তৈরি করা আছে। প্লেলিস্ট থেকে চাইলে তোমরা কিন্তু দেখতে পারো। ঠিক আছে? তো আজকের প্রশ্নে চলে যাওয়া যাক। আজকের প্রথম প্রশ্নে দেখো কি বলা আছে। এসএসসি জিডিতে প্রায় প্রতিটা শিফটেই এরকম করে একটা করে সরল দেওয়া আছে। প্রায় প্রতিটা শিফটেই একটা না দুটো, প্রথমের দিকে তো কোনো শিফটে ৩টা কোশ্চেনে দিয়েছে। তোমাদের এবছরের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। এবছরের প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে। প্যাটার্ন চেঞ্জ হওয়ার জন্য কি হয়, অনেক কোশ্চেনই যেখানে নতুন অ্যাড হয়েছে, কিছু বীজগণিতিক টাইপের ফর্মুলা বা বেসিক সাধারণ ফর্মুলার সাহায্যে অঙ্কগুলা এই সেগুলাও হয়েছে, তাই না? তো সেগুলোও কোশ্চেন দিয়েছে, তো সেগুলো আমি শিফট করিয়ে দিয়েছি। প্রায় সব শিফটে যেগুলো শিফটে আসছিল প্রায় প্রতিটা শিফটে আমি করেছি। তো এই শিফটেও হয়তো থাকলেও থাকতে পারে। দেখো তো এই সলিউশনটা করব কিভাবে। প্রথমে তো আছে যে এটা একটা পদ্ধতি আছে, ইউনিট ডিজিটগুলোকে চেক করে নিয়ে আমার ব্রডব্যান্ডে একটু নেট প্রবলেম হতে পারে, কারণ লাইনটাকে আপ ডাউন হচ্ছে। ঠিক আছে? দেখো যেটা বলতে চাচ্ছিলাম, দেখো ইউনিট একটা আছে, ইউনিট ডিজিটগুলোকে চেক করে নিই। কারণ প্রত্যেকের ইউনিট ডিজিট যদি আলাদা হতো তাহলে আমি ইউনিট ডিজিটটাকে দেখে নিয়ে আমি অঙ্কটাকে সলিউশন করতাম। শুধু ইউনিট ডিজিটের কাজ করতাম, তাহলে আমি সলিউশন বের করতাম। কিন্তু দেখো এইখানে এই সি অপশনে দেখো একটা ইউনিট ডিজিটে 1 আছে, আর ডি অপশনে দেখো ইউনিট ডিজিটে একটা 1 আছে। এই যে দুটো ডিজিটে 1 1 আছে, তার জন্য এই দুটো ডিজিটের 1 এর জন্য আমরা ইউনিট ডিজিট পদ্ধতিটা ধরে হবে না, একটু সমস্যা হয়ে দাঁড়াবে। তার জন্য আমাদের পুরোপুরি সমাধানের সাহায্যেই করতে হবে। ঠিক আছে? পুরোপুরি সমাধান করেই করতে হবে। নরমালি সমাধান কি করে করব? দেখো আমাদের ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়, আমরা জানি বদমাশ অনুসারে। তো বদমাশ অনুসারে তাহলে আমাদের এখানে 33 আর কত যোগ করব? 27। 33 আর 27 যোগ করলে হবে 60। 60 তার সঙ্গে গুণন 2। তো 60 আর 2 গুণ করলে দাঁড়াচ্ছে আমাদের 120, তাই না? আর এইখানটাতে দেখো আমরা এই দুটোকে আগে যোগ করে নিই। 94 আর 36 কে যোগ করি। 94 আর 36 যোগ করলে হবে 130। তাহলে টোটাল চেহারাটা দাঁড়াবে কি? 130 মাইনাস 58 প্লাস 120 মাইনাস 91। এইবার এখানে অনেকে অনেক রকম ভাবে করতে পারে। আগে যোগগুলাকে আগে করতে পারে, তারপরে বিয়োগগুলাকে করতে পারে। ঠিক আছে? যোগ আগে করে নিল, তারপরে বিয়োগ করলো, সেভাবেও হবে। আর অথবা ধরো এই দুটাকে আগে বিয়োগ করবে। এই দুটাকে আগে বিয়োগ করবে, মানে 130 আর 58 বিয়োগ করবে। তারপরে এখান থেকে 120 আর 91 বিয়োগ করবে। তারপর সেটাকে যোগ করে দেবে। যদি আমরা এইভাবে করি, 130 থেকে 58 যদি বাদ দিই, তাহলে আমাদের দাঁড়াবে এটা, এদিকে 2 আর এদিকে 6, 72 দাঁড়াবে, তাই না? 72 যদি 72 দাঁড়ায় প্লাস, আর এদিক থেকে 120 থেকে 91 বাদ দিব, তাহলেও হয়ে যাচ্ছে আমাদের এদিকে
9 আর এদিক থেকে তোমার হয়ে যাচ্ছে 1 10 হলো 2 29, 72 আর 29। তো 72 আর 29 হয়ে যাবে আমাদের 101। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের অঙ্কটা চাইলে দেখতে পারো। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলতে পারো, কমেন্ট করতে পারো, বা কোনো অসুবিধা হলে সেটাও বলতে পারো। স্যার এটা পদ্ধতি ভালো লাগছে না, বা অন্য এটা দিয়ে খুব কঠিন কঠিন হয়ে যাচ্ছে আপনার পদ্ধতি, সেটাও বলতে পারো। পরে 2 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে। 2 নম্বর প্রশ্নে বলছে 72 প্লাস 89 মাইনাস 39/3 যোগ 26 বিয়োগ 14 যোগ 33 এর 1, এইটা আমাদের বের করতে বলা আছে। তাহলে আমরা কি করবো, এই জায়গাটা 3 দিয়ে 39কে ভাগ করব। 3 দিয়ে 39কে ভাগ করে দাঁড়াবে আমাদের 13 দাঁড়াবে। 33 এর সঙ্গে 1 গুণ করলে দাঁড়াবে এখানে 33। আর এইখানটাতে 72 আর 89 যোগ করে দিই আমরা, তাই না, দাঁড়াবে আমাদের 161। তাহলে 161 মাইনাস 13 প্লাস 26 মাইনাস 14 প্লাস 33, এটা আছে। এবার এইখান থেকে দেখো, আমরা যদি আবার একই রকমভাবে, যদি তুমি এই দুটাকে 161 থেকে 13 বাদ দাও, ওই নিয়মে করতে পারি, তারপরে বাদবাকিগুলোকে যোগ করতে পারি, সেটা নিয়মে হবে। ঠিক আছে, অথবা যোগগুলাকে আগে করে নাও, মানে 161 সঙ্গে 126 তারপরে 133 যোগ করো, তারপরে বিয়োগ করে দাও, সেভাবেও হবে। তোমার উপর নির্ভর করবে এখানে যোগ বিয়োগটা। আমি নর্মালি করছি, 161 থেকে 13 বাদ দেবো, তাহলে হয়ে যাবে আমাদের 148 যোগ 26 থেকে 14 বাদ দেবো, 26 থেকে 14 বাদ দিলে হবে আমাদের 12 যোগ 33। 148 আর 12 হলো 160, 160 আর 33 যোগ করলে হয়ে যাবে 193। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 3 নম্বর অঙ্কে বলা আছে দিনে 6 ঘন্টা কাজ করে 8 জন লোক একটি কাজ 18 দিনে শেষ করতে পারে। যদি প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করে, তবে 12 দিনে ওই একই কাজ শেষ করতে কতজন লোকের প্রয়োজন হবে, এটা বলছে, তাই না। এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, এই ধরনের অঙ্কই জিজ্ঞাসা করছে বেশিরভাগ ক্ষেত্রে। টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে সোজা সোজাই জিজ্ঞাসা করছে, প্রতিটা শিফটে, প্রায় প্রতিটা শিফটে সোজাই। 2-1টা শিফটে আছে যেটাতে একটু তোমার 2-1টা কথা একটু ঘুরায় পাচায় বলছে, বা একটু ক্যালকুলেশন কঠিন দিচ্ছে। 2-1টা শিফটেই আছে যেখানে কোশ্চেনগুলো একটু একটু কঠিন কঠিন আছে, বেশি শিফটে নেই। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্কের, কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু কিছু অঙ্ক যেগুলো আছে, সত্যি অঙ্ক লেভেলটা একটু ভালো সেট করছে। অঙ্ক সোজা হতে পারে, অঙ্কর প্রশ্নগুলো সোজা হতে পারে, বাট কোশ্চেনের যে প্যাটার্ন বা যে ধরনটা, সেই ধরনটা টোটালটাই ডিফারেন্ট টাইপের এবং গুড কোয়ালিটির কোশ্চেন। আমি তো তাই মনে করি যে কোশ্চেনটা ভালো দিচ্ছে। যদিও ওভারঅল কোশ্চেন যা আছে মোটামুটি সবই কোশ্চেন ভালো করছে এডিউটি, ঠিক আছে, কিন্তু তবুও বলা চলে যে না, টিসিএস এর থেকে একটু হালকা হলেও বেটার কোশ্চেন পাওয়া গেছে এবছর, যেমন সোজা তেমন কঠিন। ঠিক আছে, তো এটা দেখো, এই অঙ্কটাকে করবো কিভাবে তাহলে। দিনে 6 ঘন্টা করে কাজ করে 8 জন লোক 18 দিনে, তাহলে আমরা M1D1 T1 এর ফর্মুলা ফেলবো। তাহলে ওই যে 8 জন লোক ইন্টু 18 দিন ইন্টু 6 ঘন্টা করে কাজ করে সমান সমান প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবে। কতজন লোক আমরা জানি না, ইন্টু 12 দিনে ইন্টু 8 ঘন্টা করে কাজ করবে। এবার দেখো এটা কাটবো, 6 দিয়ে এখানে কাটি, 6 দিয়ে কাটলে 2, 8 আর এই 8 কি হলো কাটা, 2 দিয়ে কাটলে এখানে দাঁড়াবে 9, তাহলে x সমান সমান 9। তো 9 জন কি লোক লাগবে, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 4 নম্বর অঙ্কে দেখো, একটা সিম্পল একটা সরল করতে বলছে। এই সরলগুলো 2-1টা শিফটে রয়েছে, 2-1টা শিফটে রয়েছে, ভালোই রয়েছে, আবার কোনো কোনো শিফটে সরল ভালোই দিচ্ছে। ঠিক আছে, 2-1টা শিফটে রয়েছে।
তো এই সরলটাকে করতে বলছে, তাই না? তাহলে এখানে 5/6 মাইনাস এখানে 2 একে 2 আর 3 5 15, তাহলে 2/15। লসাগু কত হবে? 30 হবে। 6 দিয়ে কাটলে কত? 5 6 30, মানে 5 5 25 মাইনাস 15 দুগুণে 30, 4, তাহলে দাঁড়াচ্ছে 21/30। 21/3 দিয়ে কাটবো, 3 7 21, 3 10 30, তাহলে 7/10। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। কারো অসুবিধা বা কোনো কিছু হলে সে অবশ্যই বলতে পারো, কমেন্টে করতে পারো, ঠিক আছে? অবশ্যই সে বলতে পারো। তারপরের প্রশ্ন দেখো কি বলছে। পরের 5 নাম্বার প্রশ্ন দেখো। এই যে 5 নাম্বার প্রশ্নটা না, এই প্রশ্নটা সত্যিই এই প্রশ্নটা নতুন, একদমই নতুন। এটা এই প্রশ্নটা নাম্বার সিস্টেমেরও বলা চলে, ঠিক আছে? আবার কি বলবো, বীজগণিত বলা চলেই না, ঠিক আছে? তো নাম্বার সিস্টেমটাই চ্যাপ্টারই বলা চলে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 9 এর একটা চ্যাপ্টারের, ঠিক আছে? তো সেখান থেকে সেটারই একটা কনসেপ্টের উপরে এই কোশ্চেনটা দেওয়া। হ্যাঁ, বেশ ভালো কোশ্চেন সেট করছে এটা। বেশ ভালো কোশ্চেন, একদমই বেশ ভালো কোশ্চেন। বলছে নিচের কোনটি 3/1/5 ও 3/3/5 এর মধ্যে অবস্থিত? এটা আমাদের বের করতে বলছে। মাঝে অবস্থিত সংখ্যা রেখা আমি বোঝাবো, সংখ্যা রেখাটাও বলে দেব। অর্থাৎ আমরা যদি এটাকে দশমিক বিন্দু আকারে ভাবি, দশমিক বিন্দু, তাহলে এই যে 3/1/5 এইটার ভগ্নাংশ দাঁড়াবে কত? 3 পয়েন্ট। এই যে 5 দিয়ে যদি 1 কে ভাগ করা হয়, 5 দিয়ে 1 কে ভাগ করা দাঁড়াবে 0.2 দাঁড়াবে, ঠিক আছে? তাহলে 0.2 মানে 3.2। আর একটা বলে দেওয়া আছে কি 3/3/5, তো এইটা দাঁড়াবে 3 এর ডবল কত? 6, তার অর্থাৎ 3 পয়েন্ট, এখানে দাঁড়াবে 0.6, মানে যদি আমরা 5 দিয়ে 3 কে ভাগ করি দাঁড়াবে 0.6। তার মানে আমাদের যেটা থাকবে, যে সংখ্যাটা বা যে ভগ্নাংশটা থাকবে সেটা 3.2 থেকে 3.6 এর মধ্যে, ঠিক আছে? সেটা 3.2 থেকে 3.6 এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা, ঠিক আছে? 3.21 হতে পারে, তোমার কি বলতে পারি 2 4 হতে পারে, বা 3.40 বা 3.3, বিভিন্ন রকমভাবে হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। কিন্তু সেটা আমাদের খুঁজে বার করতে হবে। কিন্তু এখন বের করবে কিভাবে এই অঙ্কটাকে? তার থেকে ভালো যে অপশন টেস্ট করে করা। এবার অপশন টেস্ট করা কিভাবে দেখো, আমি যদি এ নম্বর অপশনটাকে ভাবি, 3 তো আমার দরকার নেই, আমার দরকার এই যে 7/11, এই 7/11 এইটাকে আমরা ভাগ করব। এটাকে ভাগ করার মানে ধরো আমি এটাকে 70 যদি ভাবি, 7টাকে 70 ভাবি, তাহলে কত হবে? 11 দিয়ে 70 কে ভাগ করলে কত হবে? মানে 6 11 66, তার মানে এটার অ্যান্সার কত? 3.6। তারপরেও কি হতে পারে? বেশি হতে পারে। আমাদের লিমিট তো বলেছে 3.6, ওর মধ্যে থাকতে হবে। এটা তো 3.6 কে ক্রস করে চলে যাবে, তাই না? আরো যদি দশমিকগুলা যদি আরো নিতে থাকি আমি, তো তার জন্য কি হবে না? তাহলে এ নাম্বার অপশনটা কি হবে? কাটা। কারণ 3.6 এর মধ্যে থাকতে হবে, ওই পারে গেলে আমাদের হবে না। এবার পরের বি নাম্বার অপশনটা দেখো। বি নাম্বার অপশনটা এখানে 5 দিয়ে ভাগ করতে বলছে, তাহলে এটা দাঁড়াবে 3 পয়েন্ট, 2 এর ডবল হয় 4, তাহলে এটা দাঁড়াবে 3.4। দেখো তো 3.2 আর 3.4 মানে এটা কি এদের মধ্যে যে কোনো একটা জায়গাতে হবে। এটা অ্যাকচুয়ালি সংখ্যা রেখা দেখালে তো আমাদের খুবই সুবিধা হয়, ঠিক আছে? মানে সংখ্যা রেখা মানে এরকম, ধরো এই একটা সংখ্যা রেখা, ধরো এখানটাতে আমি বললাম এটা 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে তোমার 3, আর এটা হচ্ছে তোমার 4। এরকম যদি হয়, আমাকে বলছে 3.2 থেকে 3.6, তাহলে এটা ধরো 3.2 আছে এটা, আর 3 পয়েন্ট ধরো এখানে 6 আছে, এখানটাতে 6, 3.6, তো এর মধ্যে আমাকে চাইছে, ঠিক আছে? 3.6 এ 3.2 থেকে 3.6, মানে ভাবো না 3.3 হতে পারে, 3.4 হতে পারে, ঠিক আছে? 3.5 হতে পারে, 3.6 হবে না আবার, ঠিক আছে? তো ওটা আমাদের দরকার নেই। তো তার জন্য আমাদের কি হবে? দেখো এইটাই কিন্তু তার মধ্যে আছে, তাহলে আমাদের এটাই উত্তর হয়ে যাবে। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। কিন্তু তুমি যদি চাও তারপরে দেখতে, দেখো এইটাকে যদি সি নাম্বার অপশনটাকে তুমি যদি দেখো, যে না আমি সি নাম্বার অপশনটাকেও দেখি, দেখো এইটাকে যদি ভাগ করো তাহলে 3 পয়েন্ট এখানে কত? 7 দাঁড়াবে। তোমার লিমিট কত বলে দেওয়া আছে? তোমার লিমিট বলছে 3.6 পর্যন্ত, কিন্তু এখানে উত্তর দাঁড়ালো কত? 3.4।
7, তাহলে তো এটা ক্রস করে গেছে 3 পয়েন্ট, মানে এটা তো হবেই না। আমার 6 পর্যন্ত যেতে পারবো, তুমি 7-এ চলে গেছো, কোনো মতেই হবে না ওটা। তাহলে সি নাম্বার অপশনটা কি হলো, কাটা। এবার ডি নাম্বার অপশনটাও চেক করতে পারো, তাই না? এবার 3 পয়েন্ট দেখো, এটা 9/11, এইটা হবে 3 পয়েন্ট, দেখো এখানে যদি 90 ভাবে এটাকে, মানে 8×11 মানে 3.8, এইটুকু তো হবেই। এইটা আমার লিমিট, বারবার বলছি লিমিট 3.6 পর্যন্ত দেওয়া আছে, তুমি একবার 3.7-এ চলে গেছো, একবার 3.8-এ চলে গেছো, তাহলে এটা তো হবেই না। তাহলে একমাত্র কি হবে, বি হয়ে যাচ্ছে আমাদের কি সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 6 নম্বর অঙ্ক দেখো। 6 নম্বর অঙ্কে কি বলা আছে, পরে 6 নম্বর অঙ্ক, 21 + 22 + 23 ... 60 এর যোগফল আমাদের বের করতে বলছে। ঠিক আছে, এটার যোগফল আমাদের বের করতে বলছে। তো যোগ করবে কিভাবে? তো প্রথমে আমি এটাকে, আমি ভাববো যে 1 থেকে 60 পর্যন্ত নেব, আমি 1 থেকে কত পর্যন্ত নেব, 60 পর্যন্ত নেব, এর যোগফল বের করব। তো আমরা স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা সূত্র কি জানি, সূত্র হচ্ছে n × n+1 / 2, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা। তো প্রথমে 1 থেকে 60 পর্যন্ত গুনছি, তার মানে n এর মান হচ্ছে তোমার 60, এখানটাতে n এর মান 60, তাহলে 60 গুণন 61 / 2, 2 দিয়ে কাটবো, এটা কাটে 30, দাঁড়াবে তাহলে 1830, এটার গুণফল। পরে দরকার আছে আমার 1 থেকে 20 পর্যন্ত, আমি পরে আবার বের করব 1 থেকে 20 পর্যন্ত। তো n এর মান এখানে হবে 20, তাহলে হবে 20 × 20 সঙ্গে 1 যোগ করলে 21/2, 2 দিয়ে কাটলে দাঁড়াবে 10, মানে হয়ে যাচ্ছে 210, 210। আমার চাই হচ্ছে 21 থেকে 60 পর্যন্ত, তো 1 থেকে 20 পর্যন্ত আমাদের দরকার নেই, তাই না? তাহলে আমরা এটা মাইনাস করে দেবো, তাহলে মাইনাস করলে আমাদের 21 থেকে 60 পর্যন্ত পাওয়া যাবে, টোটাল 1 থেকে 60-এর মধ্যে থেকে। তাহলে এখানে আমরা বিয়োগ করে দেবো 0, এখানে বিয়োগ করলে 2, এখানে হচ্ছে 16, 1620 হয়ে যাচ্ছে আমাদের 21 থেকে 60 পর্যন্ত যোগফল। অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 7 নম্বর অঙ্কে বলা আছে কি, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গ সেমি, বর্গক্ষেত্রের পরিসীমা কত, এটা সেন্টিমিটারে নির্ণয় করতে বলা আছে। খুবই সোজা অঙ্ক দিচ্ছে, এই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র চ্যাপ্টারের যে সমস্ত অঙ্কগুলো দিচ্ছে, প্রায় প্রতিটা চ্যাপ্টার থেকে খুবই সোজা ধরনের প্রশ্ন দিচ্ছে। হয় ক্ষেত্রফল বের করো, নয় কর্ণ বের করো, নয় পরিসীমা বের করো, এগুলোই দিচ্ছে। ঠিক আছে, এখান থেকে এগুলোই দিচ্ছে, এই প্রশ্নগুলোই সব থেকে বেশি আসছে। দেখো আমরা বাহুর দৈর্ঘ্য বার করব, তাহলে বাহু হয়ে যায় √, ক্ষেত্রফল, √, কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমি এখানে লিখছি, লেখার প্রয়োজন নাই, তবুও আমি লিখছি। তাহলে বাহু দাঁড়াচ্ছে √, ক্ষেত্রফল, তাহলে সমান সমান √, ক্ষেত্রফল মানে কত, এখানে 64 বলে দেওয়া আছে, তাহলে চলে আসলো 64। তাহলে 64 মানে কত স্কোয়ার হয়, 64 মানে 8-এর স্কোয়ার হয়, তার মানে 64 এখানে 8, এটাকে আসবে সেন্টিমিটারে আসলো। আমাদের কি চাইছে, পরিসীমা। পরিসীমার সূত্রে কি হয়, 4 গুণন বাহু, তো 4 গুণন কত হবে, বাহুর মান কত হচ্ছে 8 সেন্টিমিটার, অর্থাৎ 4 × 8 32 সেন্টিমিটার হবে আমাদের পরিসীমা বা পেরিমিটার, তাই না? তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 8 নম্বর প্রশ্ন কি বলা আছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 121 বর্গ সেমি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত সেমি, এটা বার করতে বলছে, তাই না? তাহলে বাহু আবার একই রকম ভাবে তাহলে বাহুর মানটা কি দাঁড়াবে, বাহুর মানটা দেবে √, ক্ষেত্রফল, তাহলে √, ক্ষেত্রফলের মান কত বলে দেওয়া আছে 121, তাহলে আমি লিখবো এখানে √, 121,
121 মানে হয় 11 স্কোয়ার, তার মানে আমাদের এখানে আসবে বাহুর মান দাঁড়াবে 11 সেন্টিমিটার। 11 সেন্টিমিটার। এবার আমাকে বলছে কর্ণের দৈর্ঘ্য। তো আমরা জানি কর্ণের দৈর্ঘ্য কি জানি? কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি √2 ইন্টু বাহু। তাহলে হবে 11 ইন্টু √2। তাহলে হয়ে যাচ্ছে আমাদের 11 √2। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, কারো কোনো সমস্যা হলে অবশ্যই সে কমেন্ট করে বলতে পারো, ঠিক আছে? তাহলে বা বুঝতে পারছো না বা অঙ্কে বা কোনো বোঝাতে অসুবিধা হচ্ছে বা কিভাবে বললে তোমাদের সুবিধা হবে সেটা তোমরা অবশ্যই একটু কমেন্টে বলতে পারো, ঠিক আছে? যাতে আমি তোমাদের আরো বেটারভাবে বলতে পারি। আচ্ছা চলো পরের প্রশ্ন দেখো। পরের 9 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে? 28 প্লাস 30 প্লাস 32 ডট 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 108। এটার কি বলছে? যোগফল বের করতে বলছে, ঠিক আছে? এটার যোগফল বের করতে বলছে। তার যোগফল বের করতে বলছে। করো, কারা কারা পারবে, তাই না? দেখো, তাহলে এইটা যোগ করার আগে আমরা এটা গড়ের নিয়ম অনুসারে করতে পারি অথবা একটা ফর্মুলা আছে সেটা আমরা সেই হিসাবেও করতে পারি। সেটার সূত্র কি? SN যোগফল সমান সমান n/2 সমান সমান ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এই সূত্রের সাহায্যে করতে পারি। অ্যাকচুয়ালি গড়ের হিসাবে গড় ইন্টু নাম্বার এটা করলে আমাদের যোগফলটা বের হয়ে যাবে। তো আগে আমরা বের করি n এর মানটা বের করি। n এর মানটা কত দাঁড়াবে? তো n এর মান দাঁড়াবে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, মানে 108 মাইনাস 28 ডিভাইডেড বাই সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত করে আছে? 2 এর আছে, তাহলে এখানে 2 প্লাস 1, তাহলে দাঁড়াচ্ছে এটা 40 80 বাই 2 প্লাস 1 কাটাটি করলে এখানে 40 আর 1 যোগ করলে হবে 41, মানে টোটাল 41টা পদ আছে। তাহলে n এর মান দাঁড়ালো 41, তাই না? এবার আমাদের কি বলছে? SN এর ফর্মুলার মধ্যে ফেলে দেই, তাহলে যোগফল SN সমান সমান তাহলে 41/2 ইন্টু ফার্স্ট টার্ম কত আছে? 28 আর লাস্ট টার্ম কত আছে? 108। তাহলে সমান সমান দাঁড়াবে 41/2 ইন্টু 136 হয়ে যাচ্ছে আমাদের যোগফল, তাই না? এইবার 2 দিয়ে যদি এটাকে কাটি, 2 দিয়ে কাটলে আমাদের দাঁড়াবে 6 দুগুণী 12 8 দুগুণী 16 68। তাহলে 41 ইন্টু 68 এটা। দেখো সবারই ইউনিট প্লেসে 8 দেওয়া আছে, তাই না? এবার এটাকে গুণ করব, 68 সঙ্গে 41 গুণ করব। 41 8 এ দাঁড়াবে আমাদের 328। 328 এর 8 বসবে, হাতে থাকবে আমাদের 32। 41 আর 6 দাঁড়াবে আমাদের 246, তাই না? 246, তাহলে এটা যোগ করে দেব, তাহলে এখানে 8 7 2, তাহলে 278 278, তাহলে গুণফলটা দাঁড়ালো 2788। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের অঙ্ক দেখো, কারো কোনো বুঝতে অসুবিধা হলে সে অবশ্যই কমেন্ট করে আমাকে বলতে পারো, ঠিক আছে? পরের 10 নম্বর অঙ্কে বলা আছে দেখো, 24টি সংখ্যার গড় 54, প্রতিটি সংখ্যার থেকে একটি সংখ্যা m বিয়োগ করা হলো, এই 24টি সংখ্যার নতুন গড় হলো 42, m এর মান কত? তাই না? খুবই সোজা অঙ্ক, একদমই খুবই সোজা অঙ্ক দিয়েছে এটা,
খুবই সোজা অঙ্ক, ঠিক আছে? তাহলে দেখো বলছে m বিয়োগ করা হয়েছে। প্রতিটা সংখ্যা থেকে কি বিয়োগ করা হয়েছে? m বিয়োগ করা হয়েছে। তাই না? তো প্রতিটা সংখ্যা থেকে যত বিয়োগ করব গড় থেকেও ঠিক ততটাই বিয়োগফল আমাদের কমে যাবে। আমাদের এখানে ছিল প্রথমে গড় ছিল 54, তারপর হয়ে গেছে 42, তাই না? তাহলে 54 থেকে 42 তাহলে কত কমে গেছে? 12 গড় কমে গেছে। যেহেতু প্রতিটা সংখ্যার সঙ্গে আমি কি কমানোর কথা বলছি, তাহলে আমাদের m এর মানটাও কত হবে? m এর মানটাও হয়ে যাবে আমাদের 12। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। প্রতিটা সংখ্যা থেকে কমানো হয়েছে জন্য যা হবে সেটা মূল গড় থেকেও ওই পরিমাণ সংখ্যাটাই কমে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? নেক্সট তারপরের অঙ্ক দেখো। পরের 11 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে? 20 জন বালকের প্রাপ্ত গড় স্কোর হলো 44। প্রত্যেক বালকের গড় স্কোর ভিন্ন। সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোর বাদ দিলে গড় 4 কমে যায়। প্রাপ্ত সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের গড় কত হবে আমাদের বের করতে বলা আছে। এটা বের করতে বলা আছে। দেখো এটা খুবই সোজা, খুব তাড়াতাড়িতেই হয়ে যাবে, তাই না? অঙ্কটা যারা পারছো অবশ্যই তারা করো। দেখো এইবার তাহলে এটাকে কিভাবে করব? দেখো প্রথমে বলছে 20 জন আছে, গড় কত করে আছে? 44 করে। তাহলে মোট দাঁড়াবে কত? 20 ইন্টু 44, এটা দাঁড়াচ্ছে মোট। তার বলছে দুটো বিষয় কমায় দেওয়া আছে, একটা সর্বোচ্চ আর সর্বনিম্ন। মানে সর্বোচ্চ আর সর্বনিম্ন মানে কি হচ্ছে তোমার? দুটো স্কোর কমে গেল, তাই না? বা দুজন বালকের যে যে ম্যাক্সিমাম পাইছে, যে লোয়েস্ট পাইছে, এই দুজন ব্যক্তিকে কমায় দিল। তাহলে হয়ে গেল কতজন? 18 জন ব্যক্তি। তাদের বলছে গড় কত করে কমে গেছে? 4 করে কমে গেছে। মানে আগে ছিল 40, তাহলে 4 কমলে হয়ে যাচ্ছে আমাদের সরি 44, 4 কমলে হয়ে যাচ্ছে আমাদের 40। তাহলে এই 18 জনের মোট দাঁড়াবে 18 ইন্টু 40। তাহলে 20 জনের থেকে আমরা 18 জন বাদ দেবো, তাহলে থাকবে 2 জনেরটা। তাহলে 2 জনের এটা দাঁড়ালো কি? নাম্বার। তাই তো গড় করতে বলছে, তার জন্য আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে দাঁড়াবে এখানে 880 মাইনাস 720 ডিভাইডেড বাই 2 দাঁড়াবে 160 বাই 2। তাহলে 2 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 80। তাহলে সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের গড় হচ্ছে 80। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো। পরের 12 নম্বর অঙ্ক দেখো কি বলা আছে? 84টি সংখ্যার কয়টি উৎপাদক বিজোড় সংখ্যা? এই যে টাইপের প্যাটার্নের অঙ্ক না, উৎপাদক সংখ্যা, মৌলিক উৎপাদক সংখ্যা, বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা কত, এই অঙ্কগুলো 2020 পরে 2020 পরে আমি এই 2000 কত 26-এ দেখতে পেলাম। আমি 2020 পর 2026-এ এই টাইপের অঙ্ক আমি দেখতে পেয়েছি। 2020 আগে একটা বা দুটো শিফটে কোনো কোনো ক্ষেত্রে অঙ্কগুলোকে আমি দেখতে পেতাম, এই টাইপের অঙ্কগুলো। কিন্তু এখন মাঝখানে টিসিএস এর চলাকালীনে কোনো শিফটে দিচ্ছে, এখানে 21-এ দেয়নি, 22-এও দেয়নি, 23-এও দেয়নি, কিন্তু এই আবার 2026-এ কিন্তু এই অঙ্কটা দিচ্ছে। এইটা অঙ্ক পাওয়া গেছে। এবার তোমরা যারা 2027-এ দিবা তারা অবশ্যই এটা টাইপ একটা প্র্যাকটিস করে যাও। ঠিক আছে? এটার মোট উৎপাদক সংখ্যা, বিজোড় উৎপাদক সংখ্যা, জোড় উৎপাদক সংখ্যা, ঠিক আছে? এই সবকটা একটু দেখে দেখে প্র্যাকটিস করে যাও। আমি অবশ্যই যখন প্র্যাকটিস কোশ্চেন করাবো অবশ্যই সেখানে আমি ইনক্লুড করে দেবো এই সমস্তগুলো কোশ্চেনগুলো, যেগুলো প্রবাবিলিটি আছে, যে আসার সম্ভাবনা আছে, যেগুলো টাইপ থেকে কোশ্চেন হতে পারে, তো আমি অবশ্যই সেগুলো দিব। ঠিক আছে? তো এইটা নির্ণয় করব কিভাবে? তো প্রথমে আমরা 84 আছে, 84-কে বিশ্লেষণ করতে হবে। তো তুমি সিঁড়ি করে বিশ্লেষণ করতে পারো,
অথবা একবারে ভাবতে পারো, ঠিক আছে? এবার একবারে যদি আমরা সিঁড়ি করে ভাবি, দেখো সিঁড়ি করে ভাবলে এটা 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 42, আবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 21, 3 দিয়ে ভাগ করো 7। তাহলে দাঁড়াচ্ছে আমাদের 2 এর মাথায় স্কোয়ার ইন্টু 3 এর মাথায় 1 ইন্টু 7 এর মাথায় 1। এইবার আমাদের একটা জিনিস, আমাদের এইখানটাতে কিন্তু কি নিতে বলছে? বিজোড় নিতে বলছে, বিজোড় নিতে বলছে। যদি তুমি কোনো সময় 2 এর পাওয়ার নাও বা 2 কে কোনো সময়ের সঙ্গে অ্যাড করো, তাহলে সেটা সবসময় রেজাল্ট জোড় পাওয়া যাবে, জোড় পাওয়া যাবে। 2 কে নিলেই জোড় পাবো, ঠিক আছে? 2 এর পাওয়ারগুলাকে নিলেই। তার জন্য কি হবে? আমাকে 2 এর পাওয়ারটাকে বাদ দিতে হবে। 2 এর পাওয়ার বাদ দিয়ে বিজোড় সংখ্যা কি আছে? 2 এর 2টাকে বাদ দিয়ে এটা আছে 3 এর মাথায় 1 আছে আর 7 এর মাথায় 1 আছে। এরা হচ্ছে বিজোড়। তাহলে এদের ক্ষেত্রে উৎপাদক সংখ্যা হবে 1 যোগ 1 ইন্টু 7 এর ক্ষেত্রে হবে 1 যোগ 1, তাহলে 2 ইন্টু 2, তাহলে বিজোড় উৎপাদক সংখ্যা হবে 4টি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখুন। পরের 13 নম্বর প্রশ্ন বলা আছে, বৃহত্তম সংখ্যাটি কি যাকে 91, 127, 199, 235 দ্বারা ভাগ করলে প্রতিবার একই ভাগশেষ পাওয়া যাবে? প্রতিবার একই ভাগশেষ পাওয়া যাবে, এটা বলা আছে। তার মানে এদের যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্য অবশ্যই সেই সংখ্যাটা দ্বারা বিভাজ্য হবে, বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। আর বৃহত্তম সংখ্যা মানে কি করতে হয়? বৃহত্তম সংখ্যা মানে বেশিরভাগ ক্ষেত্রে গসাগুই বের করতে হয়, তাই না? তাহলে আমরা দেখি এটার ক্ষেত্রে পার্থক্য কত রয়েছে। এটা 91 থেকে 127, তাহলে এটার রয়েছে 127 থেকে 91 বাদ দিলে দাঁড়াবে আমাদের 36। 127 থেকে আমাকে 199 যেতে হবে, তার মানে যেতে হবে 72, বা বলতে পারি 199 থেকে 127 বাদ দিলে হবে 72। আর 199 থেকে 235, তাহলে এটা হবে আবার 36। তাহলে আমাকে এখন 36, 72 আর এই 36 এদের HCF বার করতে হবে। HCF, এদের HCF অবশ্যই 36ই হয়ে যাবে। তো এটাই দাঁড়াবে আমাদের বৃহত্তম সংখ্যা, যা কে দিয়ে ভাগ করলে একই ভাগশেষ আমরা পাবো। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের অঙ্ক দেখুন। পরের 14 নম্বর অঙ্কে বলা আছে, একটি জিনিসের ক্রয় মূল্য 450 টাকা, লাভের হার 20%, লাভের পরিমাণ কত হবে বের করতে বলছে। তুমি এবার এইখানটাতে 20%কে 20%ই রাখতে পারো, অথবা এটাকে ভাঙাই নিয়ে ফ্র্যাকশন পার্টে করে নিয়ে তারপরেও করতে পারো, তাই না? ক্রয় মূল্য বলে দেওয়া আছে কত? 450 টাকা, আর লাভ হয়েছে কত? 20%। তাহলে আমাদের লাভের পরিমাণটা বার করতে বলছে, তাই না? তাহলে আমরা 450 ইন্টু 20% লাভ, 20% মানে হয়ে যায় আমাদের 1/5। তাহলে আমরা 1/5 এর মানটা বের করব। তো 5 দিয়ে যদি 450কে কাটি তাহলে দাঁড়াবে 90, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 90 টাকা লাভ। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের অঙ্ক দেখুন। তারপরে 15 নম্বর প্রশ্ন বলা আছে, একটি পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 100 টাকা, লাভের হার 40%, 40%, পণ্যটির বিক্রয় মূল্য কত? এটা আমাদের বের করতে বলা আছে। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য আছে 100 টাকা, আর এখানে লাভের মানটা বলে দেওয়া আছে 40%। এই লাভের মানটাই হবে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য। সোজা সাপটা কথা, মানে সোজা সাপটা বলতে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 140 টাকা। তো আমাদের এটাই তো পার্থক্য দাঁড়াচ্ছে না?
এটাই পার্থক্য। তো আমি তো প্রথমেই বললাম এই যে 40টা হবে, এই 40টাই আমাদের কি দেওয়া আছে পার্থক্যের সঙ্গে সমান, মানে 40% মান বলে দেওয়া আছে কত 100 টাকা। আমাদের বিক্রয় মূল্য চাওয়া হয়েছে, বিক্রয় মূল্য মানে কত 140%-এ বিক্রি করছিল, তাহলে ইনটু হবে আমাদের 140, তাহলে 0 0 কাটা 2 দিয়ে কাটলে দাঁড়াবে 7, 2 দিয়ে কাটলে দাঁড়াবে আমাদের 2, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 50, তো 50 × 7 গুণ করলে দাঁড়াবে আমাদের 350 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরে 16 নম্বর অঙ্ক দেখো, বেশ ভালো অঙ্ক দিয়েছে 16 নম্বরটা। দুটি সংখ্যার যোগফল প্রথম সংখ্যার 40/25 অংশ, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন দিচ্ছে। এটা যোগ করলে কত পাবো? যোগ করলে প্রথম সংখ্যাটির 40/25 অংশ হবে। তাহলে প্রথম যে সংখ্যাটা আছে, এই প্রথম সংখ্যাটা হবে 25, আর দ্বিতীয়টা হবে 40 - 25 অর্থাৎ 15। এবার কি বলছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির কত শতাংশ? প্রথমটির কত শতাংশ? তাহলে প্রথমটা কত রয়েছে? প্রথমটা রয়েছে 25, তাহলে 25, দ্বিতীয়টা রয়েছে কত 15, পার্সেন্টের জন্য 100, 25 দিয়ে এটাকে কাটলে কত হবে 4, তো 4 15 কত হয়ে যাচ্ছে 60, তাহলে দ্বিতীয়টি প্রথমটির 60%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরে 17 নম্বর অঙ্কে বলা আছে এ এবং বি একটি কাজে নিযুক্ত আছেন। এ 7 দিন, বি 5 দিন কাজ করেন। এ এবং বি এর দৈনিক কাজের পরিমাণ যথাক্রমে 2 ইউনিট এবং 4 ইউনিট। এ এবং বি মোট 4250 টাকা মজুরি পান। এ এবং বি এর অংশের মধ্যে পার্থক্য টাকায় কত? এটা আমাদের বের করতে বলা আছে, তাই না? এবার দেখো, তাহলে এ হচ্ছে 7 দিন কাজ করে, বি হচ্ছে 5 দিন কাজ করে, তাহলে 7 দিনে কতটুকু কাজ করবে? 7 দিনে হবে 7 × 2, 14 ইউনিট কাজ করবে এ, আর বি কাজ করবে 5 × 4 মানে 20 ইউনিট। তাহলে টোটাল কাজ করবে আমাদের এখানে 34 ইউনিট। 34 ইউনিটের জন্য পাচ্ছে কত টাকা? 4250 টাকা। দুটোর পার্থক্য বার করতে বলছে, পার্থক্য আছে আমাদের 6 ইউনিট, তাহলে ইনটু হবে আমাদের কত 6, তাহলে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে দাঁড়াবে আমাদের 17, 17 দিয়ে এটাকে কাটবো, 17 দুগুণি 34, 8 85, 5 17 85, 0, 250 × 3, 250 × 3 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 750, তাহলে দুজনের পার্থক্য আমাদের কত টাকা? 750 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 18 নম্বর প্রশ্ন কি বলা আছে, একটি গাড়ি মোট 30 ঘন্টায় 44 কিমি ও 76 কিমি দুটি দূরত্ব অতিক্রম করে। গাড়িটির উভয় দূরত্ব একই গতিতে অতিক্রম করতে গাড়িটির গতি কত হবে? তাই না, আমাদের বার করতে বলছে। তাহলে আমরা এখানে যাচ্ছি 44 কিলোমিটার, আর দিকে 76 কিলোমিটার, তাহলে মোট ডিস্টেন্স হবে 76 + 44, 120 কিলোমিটার। মোট ডিস্টেন্স হবে 120 কিলোমিটার। কত ঘন্টায় যাবে? 30 ঘন্টায়। তাহলে স্পিড হয়ে যাবে আমাদের 120
বাই 30 কাটাকাটি করবো, কাটলে হবে 4, অর্থাৎ 4 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে আমাদের গতিবেগ। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা দেখো কি বলা আছে। পরে 19 নম্বর প্রশ্ন বলা আছে, যদি 4x প্লাস 3y ইস টু 4x মাইনাস 3y সমান সমান 14:5 হয়, তাহলে x ইস টু y এর মান কত? তাহলে কি দেওয়া আছে অনুপাতটা, 4x প্লাস 3y ডিভাইডেড বাই 4x মাইনাস 3y সমান সমান 14/5, এটা বলা আছে, তাই না? এবার এটার ক্ষেত্রে একদম শর্টকাট হিসেবে আমরা কোনাকুনি বজ্রগ্রহণ কিচ্ছু করব না, সরাসরি নিব। যদি একবার যোগ করি, যোগ করলে আমরা x এর ভ্যালু পাবো, 4x আর 4x যোগ করলে আমাদের রেজাল্ট আসবে 8x। আর যদি বিয়োগ করি, বিয়োগ করলে হবে 3y আর 3y, এটা 6y। মানে বিয়োগ করলে আমরা y এর মানটা পাবো, সামনে কত 3 3 আছে সেগুলো যোগ হয়ে যাবে, সমান সমান এইখানটাতে 14 আর 5 যোগ করলে হবে আমাদের 19, আর 14 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাচ্ছে আমাদের 9। এবার কোনাকুনি কাটাকাটি করে নিই, এটা কাটাকাটি করলে 4, এটা কাটাকাটি করলে আমাদের 3, কোনাকুনি গুণ করব x বাই ওয়াই, 3 আর এদিকে 19, 3 19 হয়ে যাচ্ছে আমাদের 57, এদিকে 4 আর এদিকে হয়ে যাচ্ছে 9, 4 নং হয়ে যাচ্ছে 36, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 57:36 x ইস টু ওয়াই। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 20 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আজকের, একজন ব্যক্তি ব্যয় ও সঞ্চয়ের অনুপাত 7:2, তার আয় অপরিবর্তিত থাকলে তার সঞ্চয় আয়ের 1/3 অংশ বৃদ্ধি পায়, ব্যয় ও সঞ্চয়ের নতুন অনুপাত কত হবে? তাহলে আয়টা কত হবে টোটাল আমরা বার করি, আয় হয়ে যাবে এদিকে 2 ইউনিট আর 7 ইউনিট, আর এদিকে 2 ইউনিট টোটাল যোগ করব, যোগ করে দাঁড়াবে আমাদের 9 ইউনিট। তার মধ্যে ব্যয় কত ইউনিট করে, ব্যয় করে আমাদের 7 ইউনিট, আর সঞ্চয় করে 2 ইউনিট। বলছে সঞ্চয়টা বৃদ্ধি পেয়েছে, 1/3 অংশ বৃদ্ধি পেয়েছে, তাহলে সঞ্চয় বৃদ্ধি পাবে। তাহলে সঞ্চয়ের বৃদ্ধি যেটা হবে সেটা হবে দেখো 9 ইন্টু 1/3, কাটাকাটি করলে এখানে 3, তাহলে 3 বৃদ্ধি পাবে, তাহলে নতুন সঞ্চয়, তো নতুন সঞ্চয় দাঁড়াবে সঞ্চয় 2 যোগ 3 অর্থাৎ 5 ইউনিট। কিন্তু আয় বলছে অপরিবর্তিত, আয়টা অপরিবর্তিত থাকবে, তো আয় মানে আগে যা ছিল পরেও কি থাকবে, আয় সেটাই থাকবে, আয় এটাই থাকবে আয়। আমার এখন বলা আছে যে তার ব্যয় ও সঞ্চয়ের নতুন অনুপাত কত হবে, তাহলে ব্যয়টা আমরা বের করি, তাহলে ব্যয় হয়ে যাবে আমাদের 9 বিয়োগ 5, তাহলে ব্যয় হবে 4 ইউনিট। নতুন ব্যয় এটা বলতে পারি, নতুন আয় নতুন ব্যয় বলতে পারি, তাই না? তাহলে ব্যয় আর সঞ্চয় অনুপাত, ব্যয় হচ্ছে আমাদের 4 ইউনিট, আর সঞ্চয় হচ্ছে নতুন সঞ্চয় হচ্ছে 5 ইউনিট, 4:5। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস আজকের মতো এখানেই তোমাদের শিফট আজকে এখানেই কমপ্লিট করা হলো। আমরা সেকেন্ড শিফট কমপ্লিট করলাম, এরপরে আমরা থার্ড শিফট নিয়ে হাজির হব, ঠিক আছে? তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী পরীক্ষার জন্য খুব সুন্দর করে প্রিপারেশন নাও। জয় হিন্দ, গুড নাইট সকলকে, আজকের মতো এখানে সমাপ্ত করছি, ঠিক আছে?